দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘিরে বিক্ষোভ, হিন্দু ভূমের ছক অমূলক বলছেন বিশ্লেষকরা। মায়ের ডাকের সমাবেশে বিচারের আকুতি, ১.৫ দশকে কয়েক হাজার মানুষকে গুম ও ক্রস ফায়ারে হত্যা। শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব খতিয়ে দেখা হবে, বঙ্গবন্ধু ট্রাস্টের আয় ব্যয়ও। আজ থেকে জয় বাংলা জাতীয় স্লোগান নয়, হাইকোর্টের রায় আপিলে স্থগিত। র্যাব বিলুপ্তি চায় বিএনপি, সংস্কার কমিশনে প্রস্তাব জমা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার ২১শে সংবাদে। সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, ফার্স্ট সিকিউরিটি থেকে ৪৫,০০০ কোটি টাকা লুট, এসালামের বাড়ির সামনে ব্যাংকারদের বিক্ষোভ। সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘিরে বিক্ষোভ করেছে ভারতের হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS নেতৃত্বে বিভিন্ন সংগঠন। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। প্রতিবাদ সভা হয়েছে বাংলাদেশ সীমান্তের কাছে বসিরহাটেও। সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী নতুন বছরে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার হুমকি দেন। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল। ভারতে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে পরিচিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর নেতৃত্বে সিভিল সোসাইটি অব দিল্লির ব্যানারে সকাল 11:30টার দিকে শুরু হয় মিছিল। মিছিলে প্রায় সবার হাতেই ছিল নানা প্ল্যাকার্ড। তাতে নিজস্ব বয়ানে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করেন তারা। নিরাপত্তার কারণে দূতাবাসের কাছেই হয় সমাবেশ। এ সময় বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে মোদী সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। देखिए, बांग्लादेश हमने क्रिएट किया था 1971 में, और इंडियन आर्मी ने वहां जाकर के इन लोगों को बचाया था और बांग्लादेश बना था। तो ये लोग इस बात को भूले नहीं। সহিংসতা বন্ধ করে বন্ধুত্ব বজায় রাখার আহ্বান জানান তারা। আয়োজকরা বলছে, RSS সংযুক্ত দিল্লির সিভিল সোসাইটি ব্যানারে অন্তত ২০০টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যোগ দেয় এই বিক্ষোভ সমাবেশে। পুরো এলাকায় ছিল কড়া নিরাপত্তা। দিল্লি পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় দাঙ্গা পুলিশও। একই দিন পশ্চিমবঙ্গের বসিরহাটে প্রতিবাদ সভা করে বঙ্গীয় হিন্দু রক্ষা কমিটি। রাজ্যের বিরোধী বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে গ্রেপ্তার ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তি দাবি করেন। বাংলাদেশ নিয়ে একের পর এক হুমকিও দেন তিনি। আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো। মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। বসিরহাটে বিক্ষোভের জেরে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। আর এখানে গরু পাচার করে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অভ্যন্তরে একাধিক হিন্দু রাষ্ট্র গঠনের ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। এরই মধ্যে ভারতের বিভিন্ন মিডিয়ায় এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, ভারত এমন কোনো উদ্যোগ নিলে তা সফল হবে না, বরং তারা উল্টো বিপদে পড়তে পারে। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে, বা ভারতের কাছে ফিরে যেতে পারে, বা ভারত নিয়ে নিতে পারে। এভাবেই ভারতীয় মিডিয়ায় চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলা হয়েছে। তাদের পরিকল্পনা মাফিক উত্তরে রাজশাহী ও রংপুর এবং দক্ষিণে চট্টগ্রাম বিভাগকে আলাদা করে হিন্দু দেশ গঠনের কথা বলা হয়েছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে ভারতের 7 সিস্টার্স। উত্তর পূর্বাঞ্চলের এই 7 রাজ্যের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের স্থল যোগাযোগের একমাত্র মাধ্যম
শিলিগুড়ি করিডোর, যা বাংলাদেশ ও নেপাল সীমান্তের মাঝখানে মাত্র 22 কিলোমিটার প্রস্থের। বিশ্লেষকেরা বলছেন, এই অংশটুকু নিয়ে ভারত সবসময়ই ভীত থাকে, তাই তারা নিজের দুর্বলতা আড়াল করতেই চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার কথা বলছে। আর ভারতকে এমন সুযোগ করে দিয়েছে হাসিনা সরকার। এখন দুইটা প্ল্যান, একটা হলো এদিকে চিকেন নেক দিয়ে অ্যাটাক করবে রংপুর নবাব, আর ওই দিক দিয়ে করবে আপনার আরেকটা আমাদের চিকেন নেক আছে, মুহুরী নদী আছে না, যেটা আপনি মনে করেন ফেনী, আর ওই পারে চিটাগং, এই পারে ফেনী। এটা কিন্তু একটা আমাদের দুর্বল কিনা, আমাদের চিকেন নেক তাদের হাতে তুলে দিয়েছে। তবে ভারতের এ ধরনের পরিকল্পনা থাকলেও তা কখনো বাস্তবায়ন করতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে এবং মূল ষড়যন্ত্র হতে হলে ভারত, এবং কখনো হিন্দু দেশ করতে চাবে। ভারত বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য, বিভক্ত করার জন্য চেষ্টা করবে। এটা কোনো লুকিয়ে চুকিয়ে রাখার ব্যাপার না। চেষ্টা করলে যে সফল হবে এমন তো না। বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করলে উল্টো ভারতকেই সেভেন সিস্টার্স নিয়ে বিপদে পড়তে হতে পারে বলেও জানান তারা। তারা যদি আমাদের সাথে বাড়াবাড়ি না করে, আমাদের আর্মি প্রস্তুত, নেভি প্রস্তুত, এয়ারফোর্স প্রস্তুত, আমাদের বিমান আছে, আমাদের নৌবাহিনী শক্তিশালী আছে, আমাদের সামরিক বাহিনী বিপুল ভাবে এখন শক্তিশালী এবং দেশপ্রেমী এমন ভাবে উদ্বুদ্ধ হয়ে আছে, তারা ফুসে আছে। যদি খালি একটা কিছু করে, ইন্ডিয়ার সেভেন সিস্টারকে আমরা স্বাধীন। যে কোনো ধরনের আধিপত্য প্রতিরোধ করতে বাংলাদেশ প্রস্তুত আছে বলে মনে করেন বিশ্লেষকেরা। ভারতের এই উলঙ্গ এই দুর্ব্যবহার করার কারণে আমাদের সবার যার প্রয়োজনে ঐক্যের কাছাকাছি ঐক্যবদ্ধ থাকতে হবে। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। 16 বছর ধরে গুম, খুন এবং হত্যার সাথে জড়িতদের বিচার দাবি করেছে বক্তারা। সোহরাওয়ার্দী উদ্যানে গুমের বিরুদ্ধে সোচ্চার সংগঠন মায়ের ডাকে সমাবেশে এসব কথা বলেন তারা। সমাবেশে বক্তারা বলেন, 1.5 দশক ধরে হত্যার সংস্কৃতি বজায় রেখেছে তাদেরকে কারা বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। আর যারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তাদেরও ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন। ভারত প্রসঙ্গে তারা বলেন, সম্প্রতি ভারত টেরোরিস্টদের আশ্রয়স্থল হয়েছে। কষ্ট লাগছে আমার বলতে, তারপরও সত্য কথা, আমার অনেক আহত ভাই রাতে না ঘুম পাড়ার কারণে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়। আসছি এখানে মায়ের টাকা আসছে, আমার হাজবেন্ডের ঘুম হয়েছে, কত জায়গায় ঠকাইছি বাচ্চারে, আমার রান্নার মান। গত 15 বছরে কয়েক হাজার মানুষকে বিনা বিচারে গুম ও ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে। নতুন বাংলাদেশে এমন ঘটনা যেন আর না ঘটে। 4 মাসেও অন্তর্বর্তী সরকারের উপর আস্থাশীল হতে পারেনি সাধারণ মানুষ। মানবাধিকার দিবসের এক অনুষ্ঠানে এসব কথাই বলেন বক্তারা। শিউলি শবনমের রিপোর্ট। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির উদ্যোগে এই শোভাযাত্রা। পরে আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে লিঙ্গ সমতা, জবাবদিহি নিশ্চিত ও অন্তর্ভুক্তিমূলক দেশ গড়ার তাগিদ দেন বক্তারা। বিগত সরকার কোটি কোটি টাকা ঋণ ও পাচার করেছে মন্তব্য করে বক্তারা বলেন, এর দায়ভার পড়বে পরবর্তী প্রজন্মের ওপর। 18 লক্ষ কোটি টাকা লোন করেছে, 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে। আমি এমন কিছু লোন করলাম যে লোনটার দায়ভার পরবর্তী প্রজন্মের উপর পড়বে। সুতরাং পরবর্তী প্রজন্মের উপর আমি তো সেটা ফেলতে পারি না। মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের নানা ঘটনা এখন তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসছে। আটকের পর অনেককে গাড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে চলন্ত ট্রাকের সামনে এবং ধরে নিয়ে ব্রিজের 2 পাশে পাহারা বসিয়ে মাঝখানে গুলি করে পানিতে ফেলে দেওয়া। তিনি বলেন, 15 বছর দেশে কোনো গণতন্ত্র ও মানবাধিকার ছিল না। মানবাধিকারকে সমুন্নত রাখার জন্য লড়াইটা করলাম। মাত্র 4 মাস গেছে, ইতিমধ্যে কিন্তু আমরা এমন কোনো বার্তা দিতে পারিনি যে বার্তার কারণে মানুষ আস্থাশীল হয়ে ভবিষ্যৎ স্বপ্ন দেখতে পারে। নতুন বাংলাদেশেও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মন্তব্য করে বক্তারা বলেন, সরকার এককভাবে মানবাধিকার নিশ্চিত করতে পারে না।
15 বছরে পুলিশ মনে করতো তারা পুলিশ না, তারা মনে করতো তাদের হাতে এমন একটা ঐশী ক্ষমতা দেয়া আছে যে ক্ষমতার মাধ্যমে যখন তখন যাকে খুশি তাকে হেনস্থা করার অধিকার তাদের আছে। অনুষ্ঠানে মব জাস্টিস বন্ধে আইন প্রণয়ন, প্রজাতন্ত্র শব্দ তুলে দেয়া, জাতীয় 4 মূলনীতিতে সংশোধন, বাঙালি নয় বাংলাদেশি সহ সংবিধানে বিভিন্ন সংশোধনীর প্রস্তাবনা তুলে ধরা হয়। সবাই যদি ইকুয়ালি পার্টিসিপেট না করতে পারে তাহলে তারা কিভাবে শিখবে? শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এ দুজনের ব্যক্তিগত হিসাব ছাড়াও শেখ পরিবারের চাঁদাবাজির অন্যতম মাধ্যম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবও চেয়েছে সংস্থাটি। এর আগে জয়, পুতুল, ববি সহ বৃহত্তর শেখ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। হিরোজুম্মানের রিপোর্ট। এবার দুর্নীতির গোড়ায় হাত দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এছাড়া শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে কোথা থেকে কিভাবে টাকা এসেছে, সে অর্থ পরবর্তী সময়ে কোথায় খরচ হয়েছে, নগদে উত্তোলন হয়েছে কিনা, এসব তথ্য ব্যাংকগুলোর কাছে জানতে চেয়েছে সংস্থাটি। এই ট্রাস্টের চেয়ারম্যান শেখ হাসিনা, রেহানা অন্যতম ট্রাস্টি। প্রতি বছর আমাদের দেশ থেকে $16 বিলিয়ন পাচার হয়ে যায়। এটা কিন্তু একটা লার্নিং পিকচার, আনডাউটেডলি। পাচার হয়ে যাওয়া মানে কি, দেশের মেইন স্ট্রিম ইকোনমিতে এটার কোনো কন্ট্রিবিউশন থাকে না, প্রভাব থাকে না। দেশের প্রতি যদি দেশপ্রেম থাকে তাহলে কিন্তু এই কাজগুলো হয় না। পট পরিবর্তনের পর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির অ্যাকাউন্ট ফ্রিজ করেছে BFIU। এবার শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যাংক হিসাবে তথ্য চাওয়া হলো। অর্থ পাচারের পরিবর্তনের চেয়ে পরিপালনটাই এখন যথাযথ গুরুত্ব পাওয়া দরকার। পরিপালিতই হচ্ছে না। যে আইন আছে এটি কিন্তু যথেষ্ট মনে হয় আমার কাছে, কিন্তু এটা পরিপালন নিশ্চিত করতে হবে। এবং এটার জন্য যেটা হলো যে ইনস্টিটিউশনাল, সবচেয়ে বড় কথা হলো গভর্নেন্স সাইডটাকে রিইনফোর্স করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে স্পেসিফিক প্রমাণ সাক্ষ্য এগুলা তৈরি করা, এমন প্রমাণ সাক্ষ্য তৈরি করতে হবে যেগুলা বাইরের যদি কোনো আদালত বা কোনো যদি এজেন্সি থাকে তাদের কাছে যেন সেগুলো গ্রহণযোগ্য হয়। হাসিনার পতনের পর প্রায় 550 ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে BFIU। এর মধ্যে বৃহত্তর শেখ পরিবারের সদস্যরাও রয়েছেন। এসব হিসাবে জমা অন্তত 14,500 কোটি টাকা। হিরোজুম্মান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের জাতীয় স্লোগান হবে জয় বাংলা। হাইকোর্টের এমন রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে আপিল শুনানির জন্য অনুমতি দেয় আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেয়। এখন থেকে বাধ্যতামূলকভাবে জয় বাংলা স্লোগান উচ্চারণ করতে হবে না বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। শিক্ষা প্রতিষ্ঠান, অ্যাসেম্বলি ও জাতীয় অনুষ্ঠান শেষে জয় বাংলা বলতে হবে এমন নির্দেশনা দিয়ে জয় বাংলাকে জাতীয় স্লোগান করে 2020 সালে রায় দিয়েছিল হাইকোর্ট। চলতি বছর রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিলের অনুমতি দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। সংবিধানে বাংলাদেশের জাতীয় বিষয় কি কি থাকবে তা উল্লেখ করা হয়েছে। সেখানে জয় বাংলা ছিল না বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন ছিলেন, তারা সব কিছু ভেবে চিনতে আমাদের অনুচ্ছেদ 4 আর্টিকেল 4 জাতীয় কি কি হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন। তার মধ্যে জয় বাংলা ছিল না। এই সিদ্ধান্ত থাকার পরে আদালত জোর করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার, এইরকম জাতীয় কোনো বিষয় চাপিয়ে দেওয়ার এখতিয়ার থাকে না। ফ্যাসিস্ট সরকার দলীয় স্বার্থে জয় বাংলা স্লোগান যেভাবে ব্যবহার করেছে তাতে ভাব গাম্ভীর্য ম্লান হয়েছে বলেও মনে করেন তিনি। মুক্তিযোদ্ধারা জয় বাংলা ব্যবহার করেছেন, এটি আমাদের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধার এবং একটা পবিত্র বিষয়। সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে
এটি সম্পূর্ণভাবে অবৈধ। এমন আদেশে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত আসে না বলেও মন্তব্য করেন রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ কোর্টকে জানিয়েছেন, শুনানিতে রিটকারীর আইনজীবী উপস্থিত নেই। বিভিন্ন জায়গায় তিনি বলেছেন, এই রিটের জন্য নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চায়। কুমিল্লায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির উপর এদেশের মানুষের আস্থা রয়েছে। নেতাকর্মীদের এই বিশ্বাস ধরে রাখার আহ্বান জানান তিনি। হুমায়ুন কবির রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সকালে কুমিল্লা নগরীর ফানটাউন পার্কের অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ততা বিষয়ক কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হন বিএনপির নেতারা। সেখানে স্বাগত বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করা, তার জন্য একটি লক্ষ্য ঠিক করা, পরিকল্পনা ঠিক করা, এবং সেটি হচ্ছে 31 দফা। আপনাদেরকে দেখে মানুষ বুঝবে বিএনপি কি। কাজেই দয়া করে নিজেদের সকলকে পরিবর্তন করুন, মানুষের প্রত্যাশা অনুযায়ী উঠা বসা কথাবার্তা চলাফেরা দয়া করে করুন। বিএনপি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চায় বলেও জানান তারেক রহমান। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে, যা প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে। এর আগে সকালে কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, একটি মহল চেষ্টা করছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে। তাদেরকে ক্ষমতা ছেড়ে দিতে হলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাড়তে হবে। তার জন্য প্রয়োজন একটি নির্বাচন। অতি দ্রুত সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা বলতে চাই, এই সংস্কারের কথা আমরা চিন্তা করে রেখেছি। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। এরই মধ্যে সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির পুলিশ সংস্কার কমিটির প্রধান হাফিজ উদ্দিন আহমেদ। এদিকে প্রভুত্ব নয়, ভারতের কাছ থেকে বাংলাদেশ বন্ধুত্ব চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করে আমরা একটি সুপারিশমালা প্রণয়ন করেছি। সংবাদ সম্মেলনে র্যাবের নানা কর্মকাণ্ড তুলে ধরা হয়। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত। মানবাধিকার লঙ্ঘনের কারণে ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক তাদেরকে উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতিসংঘেরও মানবাধিকার বিষয়ক যে কমিটি, তারাও র্যাবের কর্মকাণ্ডের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। এই সমস্ত কর্মকাণ্ড বিচারণ করে এই কমিটি র্যাবকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছে। এদিকে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে মন্তব্য করেন তিনি। ভারত প্রতিবেশী দেশ, তার সাথেও আমাদের সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক স্বার্থকে সমুন্নত রেখে সমমর্যাদার ভিত্তিতে যদি আমাদের এই বন্ধুত্ব থাকে, সেই বন্ধুত্ব উভয় দেশের জন্য কল্যাণকর। গুলশানে অপর এক কর্মসূচিতে বিদেশি সংস্কৃতির আগ্রাসন ও তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। বিদেশি যেই কোনো সাংস্কৃতিক অবস্থান থেকে বের হয়ে আমরা একটা দেশপ্রেমিক বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রজন্মকে উদ্বুদ্ধ করার লড়াইয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। রাজশাহীর ভুবনমোহন পার্কে দেশীয় পণ্য কিনে হও ধন্য শীর্ষক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজস্থানের জয়পুর টেক্সটাইলের বেডশিট পুড়িয়ে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানান। আপনারা নিজেরা কলঙ্কিত, এই কারণে তারা বাংলাদেশের ভাবমূর্তিকে কৃত্রিমভাবে জোর করে বিনষ্ট করার জন্য তারা এই কাজ করছে। বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল নয় বলেও মন্তব্য করেন রিজভী। ওরা মনে করেছেন যে আমরা বোধহয় ওদের উপর একবারে নির্ভরশীল, তাদের দ্বারা চলবে না। সিরাত আল মুস্তাকিম, একুশে টেলিভিশন, ঢাকা।
বিনিয়োগের বকেয়া টাকা আদায়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমের বাড়ির সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে নগরীর সুগন্ধা আবাসিক এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চলের 11টি শাখার কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্যচিত্রে সমর ইসলামের ডেস্ক রিপোর্ট। শুনশান নীরবতা নগরীর সুগন্ধা আবাসিক এলাকার 1 নম্বর সড়কের 57 নম্বর বাড়ি। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের আগে এই বাড়ি ঘিরেই পরিচালিত হতো বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের কার্যক্রম। হঠাৎ বিপুল সংখ্যক ব্যাংকারের উপস্থিতি আশপাশের এলাকায় কৌতূহলের সৃষ্টি করে। পাওনা টাকা আদায়ে এবার এস আলমের বাড়ির সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 11টি শাখার শতাধিক কর্মকর্তা কর্মচারী। এস আলম প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেয় ব্যাংকটি চরম সংকটে পড়ে। এতে যথাসময়ে গ্রাহকদের টাকা পরিশোধ করতে না পারায় তাদের নানা সমস্যায় পড়তে হয়েছে। গভর্নর স্যারও বলেছেন যে একসাথে যখন সবাই আসবে কোনো ব্যাংকের বিশ্বের কোনো ব্যাংকের পক্ষেই সম্ভব না টাকা ফেরত দেওয়া। আমরাও সেম প্রবলেমে পড়েছিলাম। ডিপোজিটগুলি নিয়েছিলাম, আসলে তাদের প্রতি দায়বদ্ধতা থেকে আসলে মূলত দাঁড়াইতে হবে। কিছু বিনিয়োগ আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, তো সেই জিনিসগুলো আমরা আদায়ের জন্য বা স্যারকে আমরা অবগত করার জন্য আমরা এসেছি অবস্থান কর্মসূচি হিসাবে আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে। সরকারি পৃষ্ঠপোষকতায় এস আলম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা। এই বিনিয়োগগুলো যদি আমরা টাইমলি ফিরে না আসে তখন ব্যাংক তার গ্রাহকদেরকে ডিপোজিটারদেরকে টাকা ফেরত দিতে পারে না। ব্যাংক কর্মকর্তারা বলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে সারা দেশে বিনিয়োগের পরিমাণ প্রায় 65,000 কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র এস আলম গ্রুপের কাছে বিনিয়োগ রয়েছে 45,000 কোটি টাকা। এই টাকার মধ্যে চট্টগ্রাম অঞ্চলে আছে 35,000 কোটি টাকা। বিদেশে পাচার হয়েছে কিনা না হয়েছে এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইয়ে করতে পারবে, আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি। আমরা এস আলমের কাছ থেকে ব্যাংকের পাওনা আদায়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান কর্মকর্তারা। সম্প্রতি জনতা ব্যাংক কর্তৃপক্ষ এস আলম গ্রুপের কাছে পাওনা 2,000 কোটি টাকা আদায়ে আদালতে মামলা করেছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশে কত সংখ্যক বিদেশি নাগরিক কাজ করেন এ নিয়ে আলোচনা সমালোচনা আছে। পোশাক শিল্প, আইটি, টেক্সটাইল ও বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরতদের মধ্যে ভারতীয় নাগরিকদের সংখ্যাই বেশি। অবৈধ বিদেশিদের কারণে স্থানীয় কর্মসংস্থান, অর্থনীতি, এমনকি রাজনীতিতেও সংকটের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মানিক শিকদারের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে বেকারের সংখ্যা 25,90,000। অথচ ভারত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তাইওয়ান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 44টিরও বেশি দেশের নাগরিক বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে। বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠীর বেকারত্বের সংখ্যা 12%, এবং আমাদের ছেলেরা চাকরির খোঁজে ভূমধ্য মহাসাগর থেকে বঙ্গোপসাগরে মরতেছে, ডুবে মারা যাচ্ছে। সেইখানে এই গত ফ্যাসিস্ট রেজিমের সময় তারা অবৈধভাবে এসে মামার বাড়ির আবদারের মতো এখানে চাকরি নিত। 2023 সালের 31 ডিসেম্বর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সুরক্ষা সেবা বিভাগের তথ্য অনুসারে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকের সংখ্যা ছিল 1,07,167 জন। 2020 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক জরিপে জানিয়েছিল বাংলাদেশে বৈধ ও অবৈধ কর্মরত বিদেশি কর্মীর সংখ্যা কমপক্ষে 2,50,000। প্রতি বছর কমপক্ষে 3.15 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে। তবে বিদেশি নাগরিকদের প্রকৃত সংখ্যা কত তা নিয়েও আছে ধোঁয়াশা। আমরা তখন রিসার্চ করে দেখেছি যে বাংলাদেশে কম বেশি 15 লক্ষ অবৈধ বিদেশি রয়েছে। এর সিংহভাগ ইন্ডিয়ান, কিছু আছে শ্রীলঙ্কান, পাকিস্তানি, ইভেন আফ্রিকান। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান, পোশাক শিল্প, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আন্তর্জাতিক এনজিও, চামড়া শিল্প, চিকিৎসা সেবা ও হোটেল রেস্তোরাঁয় উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি কাজ করছেন। সংখ্যাটা নির্ধারণ করা কি খুব কঠিন কাজ। যারা আসছে বৈধ ভিসা নিয়ে আসছে, এয়ারপোর্টে যখন আসে তখন তো তার ভিসার মধ্যেই লেখা থাকে ভিসার মেয়াদ কতদিন। সেটা উত্তীর্ণ হয়ে গেলেই তো একটা হোম মিনিস্ট্রির একটা থাকা উচিত যেখানে সে ওটাকে দেখতে পারবে, চেক করতে পারবে।
বিদেশি নাগরিকদের একটি অংশ বাংলাদেশে অবস্থান করছেন ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও। অ্যাপ্রুভাল ছাড়াই আপনার এই দেশে কাজ করছে। এতে আমি মনে করি শুধুমাত্র তাদের ত্রুটি না, যারা তাদেরকে কাজ দিয়ে থাকেন তাদেরও ত্রুটি আছে। ধারণা করা হয় যে আমাদের দেশে স্কিল নেই, কিন্তু যথেষ্ট স্কিল আছে। এই পরিস্থিতিতে অবৈধ বিদেশি নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্লেষকরা। তার যদি ভিসা উত্তীর্ণ হয়ে যায়, সে তো সব দেশই তাই করে, ফেরত পাঠিয়ে দেয়। একসময় বাংলাদেশে এটা ছিল যে একদিন থাকলে $1000 ফাইন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। চট্টগ্রাম আদালতে হামলা ভাঙচুরের মামলায় চিন্ময়ের 8 অনুসারী রিমান্ডে। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। চট্টগ্রাম আদালতের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরকে ঘিরে পুলিশের উপর হামলা ও ভাঙচুরের মামলায় 8 আসামিকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের সিএমএম আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানালে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে 4 ডিসেম্বর 12 আসামিকে 6 দিনের রিমান্ড দেওয়া হয়। রিমান্ডের মেয়াদ শেষে আজ তাদের আদালতে হাজির করা হয়। গত 26 নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে চিন্ময় দাসের জামিন নিয়ে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চিন্ময় সমর্থকদের হাতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন মামুনকে দেওয়া 7 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে দণ্ড স্থগিত করেছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদেশের পর ব্যারিস্টার কায়সার কামাল বলেন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। তার ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য 7 বছরের সাজা দেওয়া হয়েছিল। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আপিলের অনুমতি দিয়েছেন। আজকে আমাদের লিড দিয়েছেন। আগামী 31 ডিসেম্বরের মধ্যে দুদক ও আপিলের সারসংক্ষেপ দিতে বলেছেন। অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ যে 7 বছরের সাজা দিয়েছিলেন, সেই সাজাটা স্টে করা হয়েছে। এই মামলায় 2 জন আসামি, 2 জনের ক্ষেত্রেই 2টি আপিলে সাজা স্টে করা হয়েছে। কম হোক বেশি হোক, সব নাগরিককেই ভ্যাট ট্যাক্স দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এদিকে ভ্যাট রেট কমিয়ে আনা যায় কিনা সে বিষয়ে প্রস্তাবনা দেওয়ার কথা জানান এফবিসিসিআই প্রশাসক। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নেম্মে। মঙ্গলবার ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনারের আয়োজন করে এনবিআরের ভ্যাট বিভাগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এবারের ভ্যাট দিবসের প্রতিপাদ্য বিষয় ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে। সেমিনারে অর্থ উপদেষ্টা বলেন, কম হোক বেশি হোক, সব নাগরিকেরই ভ্যাট ট্যাক্স দেওয়া উচিত। প্রত্যেক নাগরিকই ট্যাক্স দেওয়া দরকার। হয়তো সবাই একই হারে ট্যাক্স দেবে না, যার যার আমরা সাধারণত বলে এবিলিটি টু পে, তাই না, যে যার কতটুকু আছে সেটা দেবে। আর অনেক সময় সমতা বলে কর ফাঁকি দিলে সার্বিক অর্থনীতিতে তার প্রভাব পড়ে, যার ফল পরবর্তী প্রজন্মকেও ভোগ করতে হয় মন্তব্য করে উপদেষ্টা বলেন, যেসব কোম্পানি রাজস্ব ছাড় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন তাদের সুবিধা কমানোর সময় এসেছে। ব্যবসা করার পর 3 দিন পরে আমাকে ট্যাক্স থেকে একটু অব্যাহতি দেয়। আর আমাদের শুধু টিপিক্যাল ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট আছে। আমরা আস্তে আস্তে আমরা এই ডেভেলপিং কান্ট্রিতে 2026 এইসব সুবিধা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। এদিকে কাস্টমস থেকে খুব বেশি রাজস্ব আদায়ের সুযোগ নেই এমন মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীরা ভ্যাট দিবেন না, তারা ভ্যাট সংগ্রহ করবেন। অনেক সময় কাস্টমার দিতে চান, তারা জিজ্ঞেস করেন আমার ভ্যাটের রিসিপ্ট কই, তারা গড়িমসি করেন। এমন কমপ্লেনও আছে যে কাস্টমার ভ্যাট দিয়েছেন কিন্তু আমাদের সম্মানিত ব্যবসায়ীগণ ঠিকমতো সেটা সরকারি কোষাগারে জমা দেননি।
ভ্যাট রেট কমিয়ে আনা যায় কিনা সে বিষয়ে প্রস্তাবনা দেওয়ার পরামর্শ দেন এফবিসিসিআই প্রশাসক। ভ্যাটের যে পরিমাণটি আছে, পরিমাণটি কমিয়ে ক্ষেত্রটি বাড়ানো যায় কিনা, কারণ রেটের কারণে অনেক সময় ভ্যাট প্রদান করতে সাধারণ মানুষ বা ব্যবসায়ীগণ অনীহা প্রকাশ করেন। 10 থেকে 15 ডিসেম্বর পালিত হবে ভ্যাট সপ্তাহ। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। সরাসরি ভোজ্য তেল আমদানির কাজ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দীর্ঘমেয়াদী চিন্তা থেকেই সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা। রাজধানীর ইআরএফ কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা জানান, ব্যাপক অনিয়ম থাকায় টিসিবির 1 কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে 57 লাখ রেখে বাকিগুলো বাতিল করা হয়েছে। তবে তালিকায় যুক্ত হয়েছে নতুন কার্ডধারীও। সুমাইয়া খানের রিপোর্ট। অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ ও কৃষি প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ যৌথভাবে মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, হাসিনা সরকার বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করার কারণে অর্থনীতি বিপর্যস্ত। এ সময় টিসিবি সহ প্রতিষ্ঠানগুলোর সংস্কার হচ্ছে বলে জানান তিনি। আমরা অলরেডি প্রায় 56 বা 57 লক্ষ কার্ডকে আমরা নির্দিষ্ট করেছি এবং প্রায় 1 কোটি থেকে বাকি কার্ডগুলোকে আমরা বাদ দিয়েছি এবং আমরা নতুন স্মার্ট কার্ড নিয়ে এসেছি। সরবরাহ ঘাটতি ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরাসরি ভোজ্য তেল আমদানির কথাও জানান তিনি। প্রাইস বাড়ানোর সিদ্ধান্ত নেই, এটা বাস্তবমুখী হিসেবে যদি আমি সিদ্ধান্ত না নিতাম তাহলে দীর্ঘমেয়াদী একটা ক্ষতির কারণ হয়ে যেত। অনুষ্ঠানে 21 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তৌহিদুর রহমান সহ সেরা 10 সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা ও প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। এই পুরস্কার আসলে শুধুমাত্র পুরস্কার না, আগামীতে আরও যে দায়িত্ব বাড়িয়েছে এবং আগামীতে যারা আরও ভালো রিপোর্ট করতে পারি সেই জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এবং এই পুরস্কারের পেছনে 21 টিম, 21 টেলিভিশন কর্তৃপক্ষ এবং চেয়ারম্যান স্যার সহ সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃষি ও কৃষিজাত শিল্প নিয়ে সেরা প্রতিবেদনের জন্য এই পুরস্কার দেয়া হয়। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। জাতীয় লীগের আগে 8 দলের অধিনায়ককে নিয়ে সিলেটে ক্যাপ্টেন ডে। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। ধানমন্ডি লেকের গাছের কোটরে শোভা পাচ্ছে বই শোভিত বক্স। লেকটির 68 বছরের ইতিহাসে প্রথমবারের মতো দর্শনার্থীদের চিত্ত বিকাশের লক্ষ্যে গড়ে তোলা হয়েছে অভিনব লাইব্রেরি। একেবারেই ব্যক্তি আয়োজনে এমন সৃজনশীল উদ্যোগে প্রশংসায় ভাসছে পাঠক দর্শনার্থীদের। আদিত্য মামুনের রিপোর্ট। ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডিকে আবাসিক হিসেবে গড়ে তোলার পরিকল্পনায় 1956 সালেই প্রাধান্য পায় লেকটি। ধানমন্ডির 241 হেক্টর জমির মধ্যে প্রায় 38 হেক্টর মিলেই আছে ঐতিহ্যবাহী জলাশয়টি। আশপাশের বাসিন্দাদের প্রাতঃভ্রমণ সহ খেলাধুলা ও অবসর কাটানোর শ্রেষ্ঠতম আশ্রয়স্থল হিসেবে 7 দশক ধরে রাজধানীবাসীর অন্যতম প্রিয় এলাকাও এটি। সম্প্রতি লেকটির গাছে গাছে পাখির বাসার আদলে দেখা মিলছে ছোট ছোট বইঘরের। এরই মধ্যে স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী পাঠকও গড়ে উঠেছে। কাঠের তৈরি দৃষ্টিনন্দন প্রত্যেকটি খোপে 7 থেকে 10টি বিচিত্র বিষয়ের বিভিন্ন বইয়ের মধ্য থেকেই পাঠক খুঁজে নিচ্ছেন সাহিত্যরস। আসে অনেকে ঘুরতে আসে বা কারো মন খারাপ থাকলে এখানে আসে, তখন দেখা যায় একটা বই পড়লে মানসিক জ্ঞান আলাদা একটা বাইরের অর্জন। একটু হাঁটলাম, একটু রেস্ট নিলাম, রেস্টের পাশাপাশি একটু বইটা পড়লাম, একটু ভালো লাগলো। চারদিকে সবুজের বিস্তার, লেকে টলটল পানি আর প্রাচীন কাঠামোর ভেতর পাঠকরাও হয়ে উঠছেন বিস্ময়। লেকে ঘুরতে আসা কিংবা একাকিত্ব কাটাতে অনেকেই মোবাইল ফোনের বদলে তুলে নিচ্ছেন বই। লেখাপড়া ভুলেই যাচ্ছিল, বিশেষ করে হার্ড কাভারের কোনো বই পড়া ছিল না, সব নেটে করতো। এখন এই বইগুলো পড়ে যদি 10 জন পাঠকও বের হয় বছরে, মহা খুশি আমি। ধানমন্ডি লেকে নিয়মিত হাঁটতে আসা কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীদেরও বাহবা পাচ্ছে এই আয়োজন। সময় পার করতে পারে, বইটা পড়তে পারে,
বইরা জায়গা হয়ে যেতে পারে। কয়েকদিন দেখছি আজকে যে মেয়েরা ধরতেছে বই পড়তেছে, এটা ভালো লাগতেছে। এটা সত্যিকার খুব সৃজনশীল একটা উদ্যোগ এবং খুব ভালো উদ্যোগ। হ্যাঁ, আমরা চাই এটা সঠিক রক্ষণাবেক্ষণ হোক। তবে কয়েকটি গাছে বক্স থাকলেও হাওয়া হয়ে গেছে বই, এমন নিন্দনীয় আচরণে আহত কোনো পাঠক। হয়তো মনের ভুলেও কেউ নিতে পারে, কিন্তু 60টা বই তো আর কেউ মনের ভুলে নিবে না, ইচ্ছাকৃতভাবে অনেক মানুষ নিয়ে গেছে। প্রযুক্তির এই যুগে বইকে পাঠকদের হাতে পৌঁছে দেওয়ার চমকপ্রদ এই কৌশলের মাধ্যমে নতুন প্রজন্মকে বইমুখী করবে বলে মনে করেন সবাই। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। কাল মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের টি-20 সংস্করণ। ম্যাচের আগের দিন বিসিবির বিশেষ আয়োজন। 8 দলের অধিনায়ককে নিয়ে সিলেটে হয়ে গেল ক্যাপ্টেন ডে ও জার্সি উন্মোচন। ক্রিকেট ভক্ত তো বটেই, এমন আয়োজনে অভিভূত অংশগ্রহণকারী ক্রিকেটাররাও। আকাশুজ্জামানের রিপোর্ট। দ্বিপাক্ষিক সিরিজ কিংবা যে কোনো টুর্নামেন্ট, খেলা মাঠে গড়ানোর আগে কিছু না কিছু চমক দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ব্যতিক্রম হয়নি জাতীয় ক্রিকেট লিগেও। এমন দৃশ্য দেখা যায় সাধারণত বিশ্বকাপ বা আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টে, সেটা এবার ঘরোয়া লিগেই করে দেখালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এনসিএলে অংশ নেওয়া দলগুলোর অধিনায়ককে নিয়ে হয়ে গেল ক্যাপ্টেন ডে। একে একে আসার কথা শোনালেন 7 বিভাগ ও ঢাকা মেট্রোর কাপ্তানরা। 4th ডেতেও চ্যাম্পিয়ন হয়েছি সিলেট ডিভিশন, তো আমরা খুব ভালো প্রিপারেশন নিচ্ছি। আমার কাছে মনে হয় যে টি20তে আমরা ভালো কিছু করতে পারবো। ইটস এ গ্রেট ইন্সপিরেশন ফর দ্য ইয়াং ক্রিকেটার্স, যারা এখানে অনেক নতুন ক্রিকেটার আছে আমাদের। লেটস হোপ ফর দ্য বেস্ট। বিপিএল এর আগে প্রস্তুতি নেওয়ার সেরা মঞ্চ হবে এই টুর্নামেন্ট। টি20 একটা টুর্নামেন্ট আমরা অনেকদিন ধরেই চাচ্ছিলাম, তো এটা অনেক ভালো একটা ইনিশিয়েটিভ যে এবছর থেকে হচ্ছে। আর ইনশাল্লাহ খুব কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে, আর যেটা আমাদের সামনে বিপিএলও ইনশাল্লাহ হেল্প করবে। অবশ্যই আমাদের চেষ্টা থাকবে ভালো একটা রেজাল্ট করার। প্রথম দিনেই রয়েছে 4টি ম্যাচ, সবগুলো খেলাই হবে সিলেটে। আকাশুজ্জামান, একুশে টেলিভিশন। এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘিরে বিক্ষোভ, হিন্দু ভূমির ছক অমূলক বলছেন বিশ্লেষকরা। মায়ের ডাকের সমাবেশে বিচারের আকুতি, 1.5 দশকে কয়েক হাজার মানুষকে গুম ও ক্রস ফায়ারে হত্যা। শেখ হাসিনা ও শেখ রিহানার ব্যাংক হিসাব তলব, খতিয়ে দেখা হবে বঙ্গবন্ধু ট্রাস্টের আয় ব্যয়। আজ থেকে জয় বাংলা জাতীয় স্লোগান নয়, হাইকোর্টের রায় আপিলে স্থগিত। র্যাব বিলুপ্তি চায় বিএনপি, সংস্কার কমিশনে প্রস্তাব জমা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।